আজকের ভিডিওতে রায়ামাটির প্রশ্নবিদরা 2025 সালের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নের যে একের দাগের প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ সরকারি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে আমরা 2025 সালের নতুন নিয়ম অর্থাৎ সপ্তম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের সার্বিক প্রগতি নিদর্শনপত্র বা এইচপিসি এই নিয়মে কেবলমাত্র প্রথম ও দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের নতুন নাম্বার বিভাজন করা হয়েছে, যেখানে প্রথম পরীক্ষায় মূল্যায়ন 15 থেকে 2 গুণ করে 30 নাম্বারের করা হয়েছে। তাহলে আমরা নাম্বার বিভাজন ও সিলেবাসটা দেখে নেব। তোমাদের পাঠ্য বই থেকে পড়তে হবে 2 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ হচ্ছে ভারতের রাজনৈতিক ইতিহাসে কয়েকটি ধারা, এবং 3 নম্বর চ্যাপ্টার এটা হচ্ছে ভারতের সমাজ অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা। এবার হচ্ছে তোমাদের নম্বর বিভাজনটা এখানটা দেওয়া আছে, তোমরা দেখে নাও। প্রশ্নপত্রটি সমাধান করার আগে বলে দিই, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একে আছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। এক আছে হিজরি সাল গণনা শুরু হয় এটাবে হজরতের মক্কা গমন থেকে। এরপরে 2 আছে করতোয়া ও ভাগীরথী নদীর মাঝের এলাকাটি ছিল এটাবে বরেন্দ্র। এরপর 3 আছে শশাঙ্কের মৃত্যুর পর কর্ণসুবর্ণ দখল করেছিলেন এটাবে ভাস্কর বর্মা। এরপর 4 আছে বাংলায় সেন শাসনের অবসান ঘটেছিল এটাবে তুর্কি আক্রমণে। এরপরে 5 আছে মেঘনা নদীর পূর্ব দিকের এলাকাকে বলা হতো এটাবে সমতট। এরপর 6 আছে সেন যুগে লক্ষণ সেনের রাজসভায় জয়দেব ছিলেন একজন এটাবে সাহিত্যিক। এরপরে 7 আছে ইসলামীয় সংস্কৃতি ভারতবর্ষে আসার ফলে লাভ হয়েছিল এটাবে কোনোটি নয়। এরপরে 2 দিকে আছে নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুসারে উত্তর দাও। 1 আছে কে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন এটাবে আচার্য ঝড়প্রসাদ শাস্ত্রী চর্যাপদের পুঁথি উদ্ধার করেন। এরপর 2টা আছে নাড়ুকে, এর উত্তরটি হলো চোলামলে গ্রাম পরিষদ বা উড়শাসিত কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হতো নাড়ু। এরপরে 3টা আছে সত্য না মিথ্যা লেখো। পাল আমলের তুলনায় সেন আমলে বর্ণ ব্যবস্থা কঠোর ছিল, এটা সত্য হবে। এরপর 4 আছে সত্য না মিথ্যা লেখো। লুইপাদ ছিলেন একজন বৌদ্ধ সিদ্ধাচার্য, এটা সত্য হবে। এরপরে 3 থেকে আছে স্তম্ভ মেলাও স্তম্ভ। একই আছে প্রথম খলিফা, এটা হবে আবু বকর। এরপর 2টা আছে বুদ্ধের অবতার, এটা হবে অতীশ দীপঙ্কর। এরপর 3টা আছে ইসলাম ধর্মের প্রবর্তক, এটা হবে হজরত মোহাম্মদ। এরপর 4 আছে গঙ্গাই কুণ্ড চোল, এটা হবে রাজেন্দ্র চোল। এরপরে 4 দিকে আছে 2-3টি বাক্যে উত্তর দাও। 1 আছে মিনিয়েচার কি, এর উত্তরটি হলো মিনিয়েচার শব্দটি ইংরেজি শব্দ, একে বাংলায় অনুচিত্র বলা যেতে পারে। মধ্যযুগে বইয়ের পাতা ছবি দিয়ে সাজানো হতো, আকার ও আয়তনে এই ছোট ছবিগুলিকে মিনিয়েচার বলা হয়। এরপরে অথবা যেটা আছে পাল আমলের বৌদ্ধ স্তূপগুলি দেখতে কেমন ছিল, এর উত্তরটি হলো পাল আমলের বৌদ্ধ স্তূপগুলি প্রথমে দেখতে ছিল গোলাকার, পরে অনেকটা মোচার খোলার মতো শঙ্কু আকৃতির হয়ে পড়ে। পাল রাজত্বের তৈরি স্তূপগুলো শিখরের মতো দেখতে ছিল। এরপরে 2টা আছে ব্রহ্মদেও কি, এর উত্তরটি হলো দক্ষিণ ভারতের রাজাদের অনেকে স্থানীয় সামন্ত ও ব্রাহ্মণদের সঙ্গে ক্ষমতা ভাগ করে নিতেন। অনেক সময় রাজা ব্রাহ্মণদের জমি দান করতেন। ব্রাহ্মণরা অনাবাদী জমি ও জঙ্গল পরিষ্কার করে নতুন জনবসতি তৈরি করতেন। রাজা ব্রাহ্মণদের যে জমি দিতেন তার জন্য ব্রাহ্মণদের কর দিতে হতো না। রাজার জমিদানের এই ব্যবস্থাকে ব্রহ্মদেও ব্যবস্থা বলা হয়। এরপরে 5 দিকে আছে 7-8টি বাক্যে উত্তর দাও। টিকা লেখো বিক্রমশীল মহাবিহার, অথবা এটা আছে টিকা লেখো নালন্দা মহাবিহার। এর উত্তরগুলি হলো বিক্রমশীল মহাবিহার পাল আমলের একটি বিখ্যাত মহাবিহার হলো বিক্রমশীল মহাবিহার। পাল রাজা ধর্মপাল মগধের উত্তরে গঙ্গার তীরে বর্তমান
ভাগলপুরের শহরের কাছে বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন। এই জায়গায় এখনও এর ধ্বংসাবশেষ দেখা যায়। পঠন পাঠন বিক্রমশীল মহাবিহার বৌদ্ধ ধর্মচর্চার অন্যতম প্রধান কেন্দ্র ছিল। এটি ছিল বজ্রযান বৌদ্ধ ধর্মচর্চার বড় কেন্দ্র। এছাড়া এখানে ব্যাকরণ, দর্শন, তর্কশাস্ত্র প্রভৃতি বিষয় পড়ানো হতো। এর গ্রন্থাগারে বহু মূল্যবান পাণ্ডুলিপি ছিল। ছাত্র শিক্ষক বিক্রমশীল মহাবিহারে 3000 জন ছাত্র লেখাপড়া করত। ছাত্ররা প্রবেশিকা পরীক্ষায় পাস করলে এখানে পড়ার সুযোগ পেত। ছাত্রদের বিনা খরচে শিক্ষার ব্যবস্থা ছিল। শিক্ষা শেষে তাদের উপাধি প্রদান করা হতো। বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর এই মহাবিহারের মহাচার্য ছিলেন। এখানে 114 জন শিক্ষক নানা বিষয়ে পড়াতেন। তিব্বতের অনেক বৌদ্ধ ভিক্ষু এখানে পড়তে আসতেন। এরপর যেটা হচ্ছে পতন। ত্রয়োদশ শতকে তুর্কি আক্রমণকারীরা এই মহাবিহার আক্রমণ ও ধ্বংস করেছিল। এরপর এটা আছে নালন্দা মহাবিহার। বর্তমান ভারতে বিহার রাজ্যের পাটনা জেলার অন্তর্গত রাজগীরের কাছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ আছে। সম্ভবত গুপ্ত সম্রাটদের আমলে খ্রিস্টীয় 5ম শতকে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তবে সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। গঠন: নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল সুদৃশ্য ও সুউচ্চ অনেকগুলি অট্টালিকা নিয়ে গঠিত ও চতুর্দিকে প্রাচীর বেষ্টিত। নালন্দা বিশ্ববিদ্যালয় 8টি মহাবিদ্যালয়ের সমন্বয়ে গড়ে উঠেছিল। পঠন পাঠন: নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল বৌদ্ধ জ্ঞানচর্চার পীঠস্থান এবং পবিত্র তীর্থক্ষেত্র। এখানে পড়ানো হতো বৌদ্ধশাস্ত্র, বেদ, নীতিশাস্ত্র, আয়ুর্বেদ শাস্ত্র, ব্যাকরণ, গণিত প্রভৃতি বিষয়। ছাত্র শিক্ষক: নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ছিল উন্নত। তাই এখানে শুধু চীন, তিব্বত, কোরিয়া, মঙ্গোলিয়া, সিংহল ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশ থেকে ছাত্ররা অধ্যয়ন করতে আসত। ছাত্রদের বিনা পয়সায় খাবার, জামা কাপড়, ওষুধপত্র, শয্যাদ্রব্য সহ প্রয়োজনীয় সব জিনিস দেওয়া হতো। নালন্দার সমৃদ্ধির যুগে এখানে 10,000 আবাসিক ভিক্ষু থাকতেন। তার মধ্যে ছাত্র ছিলেন 8,500 জন এবং শিক্ষক ছিলেন 1,500 জন। পতন: ত্রয়োদশ শতকে তুর্কি আক্রমণকারীরা বিহার আক্রমণ করে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ব্যাপক ক্ষতি। এরপরে 6 দিকে আছে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 আছে ভারতের সামন্ত ব্যবস্থার সংক্ষিপ্ত ধারণা দাও। এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেবো যে মধ্যযুগে ভারতের সামন্ত ব্যবস্থা গড়ে উঠেছিল। সামন্ত ব্যবস্থায় রাজা তার রাজ্যের জমি নির্দিষ্ট রাজস্ব দেওয়ার সত্ত্বে কয়েকজন বিশ্বস্ত অধস্তন ব্যক্তির মধ্যে ভাগ করে দিতেন। অধস্তন ব্যক্তি হতেন ছোট সামন্ত। তিনি আবার তার এলাকার জমি কয়েকজন বিশ্বস্ত অধস্তন ব্যক্তির মধ্যে ভাগ করে দিতে পারতেন। কৃষক ও রাজার মাঝে কয়েকটি স্তরে জমি ভাগ করে রাজস্ব আদায় ও শাসন পরিচালনার ব্যবস্থাকে সামন্ত ব্যবস্থা বলা হয়। ভারতের সামন্ত ব্যবস্থার ছবি আঁকতে গেলে একখানা ত্রিভুজের মতো দেখায়, কারণ এক হচ্ছে এর সর্বোচ্চ স্থানে থাকেন একজন রাজা, 2 তার নিচের স্তরে থাকেন তার অধস্তন সামন্তরা, তার নিচের স্তরে থাকেন তাদের অধস্তন উপসামন্তরা। এইভাবে ধাপে ধাপে বাড়তে বাড়তে শেষের স্তরে থাকে সংখ্যাগরিষ্ঠ কৃষকরা। সামন্তদের জীবিকা: সামন্ত ব্যবস্থায় সামন্তরা কেউ পরিশ্রম করে ফসল উৎপাদন করতেন না। তারা অন্যের শ্রমে উৎপন্ন দ্রব্য বা রাজস্ব থেকে নিজেদের জীবিকা নির্বাহ করতেন। কৃষকদের কাছ থেকে ছোট সামন্ত যত রাজস্ব আদায় করতেন তিনি তার কিছু অংশ নিজের জন্য রেখে বাকি অংশ ঊর্ধ্বতন সামন্তকে দিতেন। তার ওপরের মাঝারি সামন্তরাও তাদের নিজের অংশ রেখে বাকি অংশ রাজাকে দিতেন। কৃষক ও রাজার মাঝের এই সামন্তরা মধ্যস্বত্বভোগী নামেও পরিচিত ছিল। এরপরে 2টা আছে শশাঙ্কের কৃতিত্বের পরিচয় দাও। এর উত্তরটি হলো, শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম সার্বভৌম রাজা। প্রথম জীবনে তিনি মহাসেন গুপ্তের সামন্ত ছিলেন। গুপ্ত বংশের দুর্বলতার সুযোগে
606 খ্রিস্টাব্দে তিনি স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। উপাদান শশাঙ্ক সম্পর্কে জানা যায় কবি বাণভট্ট রচিত হর্ষচরিত, চৈনিক পরিব্রাজক হিউয়েন সান রচিত শ্রী ইউকি এবং বৌদ্ধ গ্রন্থ আর্যমঞ্জুরি শ্রীমূলকল্প গ্রন্থ থেকে। এক শশাঙ্কের রাজ্য বিস্তার। গৌড় রাজ্যের সিংহাসনে আরোহণের পর শশাঙ্ক সমগ্র গৌড় দেশ, মগধ, বুদ্ধগয়া অঞ্চল এবং উড়িষ্যার একাংশ জয় করেন। তার রাজত্ব উত্তর পশ্চিম বারাণসী পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। শশাঙ্কের রাজধানী ছিল বর্তমান মুর্শিদাবাদ জেলার কর্ণ সুবর্ণ। এরপর 2 স্বাধীন সার্বভৌম রাজ্য প্রতিষ্ঠা। শশাঙ্ক প্রথম বাংলার গৌড়ে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তিনি উত্তর ভারতেও আধিপত্য বিস্তারে সচেষ্ট হয়েছিলেন। 3 মৈত্রী জোট গঠন ও কনৌজ আক্রমণ। গৌড় রাজ্যে প্রতিবেশী রাজ্য কনৌজের রাজা গ্রহবর্মার সঙ্গে থানেশ্বরের রাজকন্যা রাজশ্রীর বিবাহ হলে কনৌজ ও থানেশ্বর জোটবদ্ধ হয়। শশাঙ্ক ও মালবরাজ দেবগুপ্তের সঙ্গে মিলিত হন। তাদের আক্রমণে কনৌজরাজ নিহত হন ও তার পত্নী রাজশ্রী বন্দিনী হন। থানেশ্বর রাজ রাজ্যবর্ধন ও শশাঙ্কের হাতে নিহত হন। এরপরে 4 আছে শশাঙ্ক হর্ষবর্ধন দ্বন্দ্ব। হর্ষবর্ধন থানেশ্বর সিংহাসনে আরোহণ করে শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। হর্ষবর্ধনের সঙ্গে শশাঙ্কের যুদ্ধের ফল কী হয়েছিল সে সম্পর্কে সঠিক জানা যায় না। তবে পণ্ডিতগণ মনে করেন যে শশাঙ্ক যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত হর্ষবর্ধন গৌড় দখল করতে পারেননি। এরপর যেটা আছে গৌড়তন্ত্র। গৌড়ের সিংহাসনে বসার পর শশাঙ্ক একটি সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন। এটি গৌড়তন্ত্র নামে পরিচিত ছিল। শেষে বলা যায় বাংলার ইতিহাসে শশাঙ্ক বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। তিনি যে রাজ্য জয়ের নীতি অনুসরণ করেছিলেন পরবর্তীকালে তা অনুসরণ করে পাল বংশের রাজারা এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। এরপরে 3 আছে পাল যুগের সঙ্গে সেন যুগের পার্থক্য লেখো। এর উত্তরটি হলো পাল শাসন সেন শাসন এক সময়কাল 750 খ্রিস্টাব্দে বাংলায় পাল রাজারা রাজত্ব শুরু করেন। পাল রাজারা প্রায় 450 বছর রাজত্ব করেন। 11 শতকে সেন রাজারা বাংলায় রাজত্ব শুরু করেন। সেন রাজারা প্রায় 100 বছর রাজত্ব করেন। এরপর 2 হচ্ছে প্রতিষ্ঠা। পাল রাজবংশে প্রতিষ্ঠা ছিলেন গোপাল এবং এই বংশে উল্লেখযোগ্য রাজা ছিলেন ধর্মপাল, দেবপাল, রামপাল প্রমুখ। সেন বংশে প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। এই বংশে উল্লেখযোগ্য রাজা ছিলেন বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন। এরপরে 3 আছে ধর্ম। পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক। সেন রাজারা ছিলেন ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক। সেন আমলে বর্ণ ব্যবস্থা কড়াকড়ি ছিল। 4 সামরিক দক্ষতা। পাল রাজবংশ প্রতিষ্ঠা গোপাল মাৎস্যর ন্যায় অবসান ঘটিয়েছিল। পাল রাজারা ত্রিশক্তি সংগ্রামে অংশগ্রহণ করে দক্ষতার পরিচয় দিয়েছিলেন। সেন রাজা বল্লাল সেন পাল রাজা গোবিন্দ পালকে পরাজিত করেছিলেন। 17 জন অশ্বারোহী সৈন্য নিয়ে বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করলে লক্ষণ সেন পালিয়ে গিয়েছিলেন। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের যে 1 নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।